চলে এসেছি আমি পুলিশ এক্সাম প্র্যাকটিস সেট 5 নিয়ে। ঠিক আছে, শুরু করা যাক। প্রথম অঙ্ক আসি, দেখো কি বলেছে স্যার, যদি কোনো সংখ্যার 4/5 অংশের 3/4 অংশ 1/2 সমান হয় তবে সংখ্যাটি কত? কেপি কনস্টেবল 2017 কোশ্চেন। কোনো একটা সংখ্যা আমি ধরে নিলাম x, এই সংখ্যাটার 4/5 অংশের 3/4 অংশ 3/4 অংশ কত হবে? এটা হবে একটা সংখ্যার 4/5 অংশের 3/4 অংশ কার সাথে সমান? 1/2 সাথে সমান, তাহলে সমান 1/2। ঠিক আছে, তাহলে x এর মান কত? দেখো তো, এইদিকে যা আছে 4 4 কেটে দিলাম, কি পড়ে থাকলো? 3/5। তাহলে এইদিকে গেলে উল্টে যাবে, ছিল কত? 1/2, 5 নিচে আছে, এইদিকে আসলে ওপরে হয়ে গেল, 3 ওপরে ছিল নিচে হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত হলো স্যার x এর ভ্যালু? x সমান হয়ে গেল 5/6। তাহলে সংখ্যাটা কত? 5/6। দেখো অপশন নাম্বার বি 5/6। ঠিক আছে, 5/6। চলে আসি পরের অঙ্কে। দুই, কি বলেছে 2 নম্বর অঙ্ক, একটি পরীক্ষায় 9 জন ছাত্র প্রাপ্ত গড় নাম্বার হচ্ছে 86। 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার 86, মানে ওরা গড়ে 86 করে পেয়েছে। যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার 81 হয়, ওদের মধ্যে 4 জনের হচ্ছে 81, তাহলে বাকি 5 জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার কত? টোটালে 9টা স্টুডেন্ট আছে, 9 জনের গড় নাম্বার হচ্ছে 86 করে, তার মধ্যে 4 জনের গড় যদি 81 হয় তাহলে বাকি 5 জনের গড় কত? আমি কি করব স্যার? করতে পারো স্যার, কিভাবে করতে পারো? 86 সাথে 9 গুণ করে দিলে তাহলে টোটাল পেয়ে গেলাম। আবার 4 জনের বলেছে 81 করে, তাহলে 4 × 81 করে দিলে 4 জনের টোটাল পেয়ে গেলাম। তাহলে ওটা থেকে এটা বাদ দিয়ে দিবে, তাহলে আমি একটা টোটাল ভ্যালু পেয়ে যাব, ওকে 5 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। কিন্তু আমরা ওইভাবে করব না, আমরা কিভাবে করব? আমি ধরে নিচ্ছি যে বাকি 5 জন আছে তাদেরও গড় 81 করে, বাকি যে 5 জন আছে তাদেরও গড় 81 করে, মানে আলটিমেট টোটালি 9 জনেরই 81 করে হয়ে গেল। দেখো 4 জনের 81 বলে দিয়েছিল, আমি ধরলাম বাকি 5 জনেরও 81 করে। তাহলে বলো তো যে আমরা কত কম লিখেছি? এক একজনের দেখো অরিজিনালি কত করে আছে? 86 করে আছে, আমরা ধরলাম কত? 81 করে। তার মানে যদি 81 করে সবার গড় হয় তাহলে প্রত্যেকে 5 করে কম আছে, অরিজিনালের থেকে 5 করে কম আছে। তার মানে আমাকে যদি অরিজিনালে আসতে হয় তাহলে 5 করে বাড়াতে হবে। তাহলে 5 করে যদি বাড়িয়ে দিই কত জনে বাড়বে? 9 জনের। 9 জনের 5 করে 45 বেড়ে গেল। এই বাকি এই যে বাড়তি 45টা, এটাই ভাগ হয়ে যাবে এই বাকি 5 জনের মধ্যে। তাহলে কত থাকলো? 5 5 কেটে গেল, 9 পড়ে থাকলো, তাহলে 81 + 9 হয়ে গেল 90 অ্যান্সার। আর একবার বলে দিই, অনেকের কাছে এটা নতুন হতে পারে, স্যার আমি ধরে নিলাম বাকি 5 জনেরও 81 করে, তাহলে বাকি 5 জনের যদি 81 করে হয় তার মানে আলটিমেট 9 জনেরই 81 করে হয়ে গেল। তাহলে কত কম আমি লিখলাম দেখো তো, এক একজনের 5 করে কম লিখেছি, তাহলে 9 জনের 5 9 45 কম লিখেছি। তাহলে 45 কম লিখেছি, মেকআপ করতে গেলে 45টা এক্সট্রা আমাকে যোগ করে দিলাম, কম ছিল তাহলে যোগ করে দিলাম, সমান হয়ে গেল। এই বাড়তি 45টাই বাকি 5 জনের মধ্যে ডিভাইড হয়ে গেল। তাহলে 5 5 কেটে দিলাম, 9 করে বাড়লো, 81 করে ধরেছিলাম, 9 করে বাড়লো, তাহলে 90 করে হয়ে গেল গড় নাম্বার। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি 90 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তুমি স্যার 81 না ধরে তুমি 86 করে ধরতে পারতে, তুমি ধরতে পারতে স্যার, আমি ধরে নিলাম বাকি 5 জনের 86 করে। ঠিক আছে, তাহলে কত কম আছে, কত কম লিখেছি? তাহলে 4 জনের আমি 4 করে কম লিখেছি, 5 করে কম লিখেছি। দেখো 81, বাকি 4 জনের 81 করে ছিল, অরিজিনালি আছে 86 করে, তাহলে আমি 5 করে কম লিখেছি 4 জনের, 5 করে কম লিখেছি 4 জনের। তাহলে এই 20 নাম্বারটাই 5 জনের মধ্যে, বাকি 5 জনের মধ্যে ডিভাইড হবে। 5 5 কেটে গেল 4, তাহলে 86 + 4 90। এটাও করতে পারতে, বোঝা গেল? ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। 3 নম্বরে আসি। দেখো বলছে যদি x সমান √15² - 12² হয় তবে x² এর ভ্যালু কত? দেখো x সমান বলে দিয়েছে √15²
15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। আচ্ছা আমাকে কি বের করতে দিয়েছে? এক্স স্কোয়ার বের করতে দিয়েছে। আমি এক্স স্কোয়ার বের করব। এক্স সমান ছিল এটা, তাহলে এক্স স্কোয়ার সমান কি হবে? এইদিকে স্কোয়ার করেছি, তাহলে এইদিকেও স্কোয়ার করে দেবো। 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ছিল, এইদিকেও যদি স্কোয়ার করে দিই স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? স্কোয়ার আর রুট কেটে গেল, পড়ে থাকলো 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। আচ্ছা দেখো তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে না? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তুমি ডিরেক্ট 15 স্কোয়ার 225, 12 স্কোয়ার 144 করতে পারো, বা তুমি করে নিবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি 15 প্লাস 12 করলে 27 ইন্টু 15 মাইনাস 12 করলে 3, তাহলে 27 ইন্টু 3, 3 সাথে 21 1, হাতে থাকলো 2, 3 2 6 1 8, তাহলে হয়ে গেল 81। দেখো কত? অপশন ডি 81, অপশন ডি 81। এটাও দেখো কেপি কনস্টেবল 2017 সালের কোশ্চেন। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। বলছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার গড়। প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা কত? 1 2 3 4 5। বলেছে এদের বর্গের গড় নির্ণয় করো। তাহলে গড় মানে কি? বর্গ মানে কি? আগে বর্গটা করে নি। বর্গ মানে স্কয়ার প্রত্যেকটার। এদের গড় বলেছে, তার মানে যোগ করে কত দিয়ে ভাগ? 5টা সংখ্যা আছে 5 দিয়ে ভাগ, তাহলে এদের যোগ করে 5 দিয়ে ভাগ করে দেবো। তাই তো দেখো, যোগ করে যদি 5 দিয়ে ভাগ করো কত হবে? 1 প্লাস 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, 5 এর স্কয়ার 25 ভাগ 5। যোগ করলে কত হবে? 1 আর 4 এ 5, 5 আর 9 14, 14 আর 16 30, 30 আর 25 55, 55 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে 55 কেটে দাও 11। এভাবে করতে পারো। আচ্ছা স্যার এটা তো স্যার আপনি পাতি মান বসিয়ে দিলেন, যদি অঙ্কটা বড় থাকতো 5 না বলে প্রথম 10টা বলে দিত, তখন কি আমরা অতগুলো স্কয়ার করতাম? না, করতাম না। তখন কি করতাম? এটা হয়ে গেছে, মুছে দেব। আমরা একটা সূত্র জানি, নাম্বার সিস্টেম তোমরা সবাই করেছো। আমরা একটা সূত্র জানি যে বর্গের যোগফল বের করার, বর্গের যোগফল বলছি, বর্গের যোগফল বের করার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এইটা কার সূত্র? বর্গের যোগফল বের করার সূত্র। n মানে কতগুলো সংখ্যা আছে, তোমাকে বললো 1 থেকে 100 পর্যন্ত, 1 এর স্কয়ার 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, বর্গের যোগফল, তাহলে n এর মান হয়ে গেল 100। তোমাকে বললো 1 থেকে 500 পর্যন্ত বর্গের যোগফল বের করো, তাহলে n এর মান হয়ে গেল 500। কটা সংখ্যা আছে? 1 থেকে 500 পর্যন্ত কটা সংখ্যা আছে? 100টা। 1 থেকে 500 পর্যন্ত কটা আছে? 500টা। তাহলে যটা বলা থাকবে n এর মান হয়ে গেল তত। ঠিক আছে, আচ্ছা এটা তো গেল যোগফলের সূত্র। আমাকে কি বের করতে দিয়েছে? গড়। গড় মানে কি? n দিয়ে ভাগ, তাহলে n কেটে গেল, তাহলে গড়ের সূত্র কি হলো? n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে n খানা সংখ্যার বর্গের গড় বের করার সূত্র কি? সূত্র হচ্ছে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। দেখো এখানে কটা বলেছে? প্রথম 5টি বলেছে, তাহলে n এর মান 5 বসিয়ে দাও। 5 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 5 মানে 10 প্লাস 1 বাই 6, 6 ইন্টু 10 আর 1 11 বাই 6, 6 6 কেটে দাও, দেখো 11। আমাদের আগেও 11 বেরিয়েছিল, তাহলে এইভাবেও করতে পারো। তোমার এখানে 5টা জায়গাতে 10টা 15টা 20টা যা দিবে n এর মান বসিয়ে দিবে, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। 5 নাম্বার দেখো কি বলছে। বলছে যদি একজন শ্রমিক প্রতিদিন 2 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন এবং অপর একজন শ্রমিক প্রতি 3 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন, তাহলে দুজন একসঙ্গে কাজ শুরু করলে 300টি বাক্স প্যাক করতে তাদের মোট কত সময় লাগবে? এটাও কেপি কনস্টেবল 2017 সালের কোশ্চেন। তাহলে দেখো তো, প্রথম জন 2 মিনিটে করে 15টা বাক্স প্যাক, তাহলে আমি দুজনের নাম দিয়ে দিলাম এ আর বি। এ 2 মিনিটে করে, দেখো আমি টোটাল 15টা, এই 15টা আমি 15 ধরে নিলাম টোটাল বাক্স। 15টা করতে এর লাগে 2 মিনিট, আর এই 15টা করতে বি এর লাগে কত মিনিট? বি এর কত মিনিট লাগে দেখো তো?
অপর একজন শ্রমিক 3 মিনিট, এর লাগে 2 মিনিট, অপরজনের লাগে 3 মিনিট, এর লাগে 3 মিনিট। তাহলে এ যদি 2 মিনিটে 15টা বাক্স প্যাক করে, তাহলে এর 1 মিনিটে কত করবে? 1 মিনিটে 15/2 করবে। 2 মিনিটে যদি 15টা করে, তাহলে 1 মিনিটে 15/2 করবে, মানে এর এফিসিয়েন্সি, এর ক্ষমতা 15/2। একই রকম ভাবে বি ব্যক্তিটা যদি 3 মিনিটে 15টা করে, তাহলে 1 মিনিটে কত করবে? 15/3 করবে। 15/3 মানে 3 দিয়ে 15 কেটে দিলে 5, তাহলে 5টা করবে, তার মানে এর এফিসিয়েন্সি 5। বোঝা গেল? তাহলে এই যে তোমার প্রথম ব্যক্তিটা, এর ক্ষমতা 15/2, বি ব্যক্তিটা, দ্বিতীয় ব্যক্তিটা, এর ক্ষমতা 5, মানে এ 1 মিনিটে 15/2টি করে, এ 1 মিনিটে 5টি করে। তাহলে বলো তো, এরা দুইজন মিলে একসাথে কটা, 1 মিনিটে কটা করবে একসাথে? এরা দুজন মিলে 1 মিনিটে একসাথে কটা করবে? তাহলে এ আর বি দুইজন মিলে কত করবে 1 মিনিটে? এ করে 15/2টা আর এই করে 5টা। তাহলে কত হবে? 2 লসাগু 15 + 10 25/2। তাহলে এরা দুজন 1 মিনিটে একসাথে করে 25/2টা, তার মানে 25/2টা করতে লাগে 1 মিনিট। তাহলে তাদের 25/2টি করতে লাগে 1 মিনিট। তাহলে কটা বলেছে কোশ্চেনে বলেছে 300টা। তাহলে 300টা, একটা করতে কত লাগবে? একটা বের করে নি। একটা করতে কত লাগবে? 1/25/2 মিনিট। তাহলে 300টা করতে কত লাগবে? 2টা উপরে চলে গেল, 2/25 × 300। ঠিক আছে, কেটে দিই 5 দিয়ে, 5 × 5 = 25, 5 × 6 = 30, 60, 5 দিয়ে কেটে দিলাম, 5 × 12 = 60, তাহলে 12 × 2 = 24 মিনিট। বোঝা গেল? কত লাগবে স্যার? 24 মিনিট লাগবে। অপশন দেখো, অপশন নাম্বার সি 24 মিনিট। বোঝা গেল? এ 2 মিনিটে 15টা করে, তাহলে 1 মিনিটে কত করবে? 15/2। বি 3 মিনিটে 15টা করে, 1 মিনিটে কত করবে? 5টা করবে। তাহলে দুজন মিলে 1 মিনিটে কত করবে? 15/2 + 5 25/2। তাহলে 25/2টা করতে যদি 1 মিনিট লাগে, তাহলে 1 মিনিটে একটা করতে কত মিনিট লাগবে? 300টা করতে কত মিনিট লাগবে? ঠিক আছে, এটাও স্যার কলকাতা পুলিশ কনস্টেবল 2017 কোশ্চেন। তারপরে চলে আসি আমরা পরেরটাই, 6 নম্বরে। দেখো কি বলেছে। বলছে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে 46 কিমি/আওয়ার এবং 36 কিমি/বেগে সমান্তরাল লাইনে চলছে, একই দিকে যাচ্ছে। দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে কি হয়? রিলেটিভ স্পিড মাইনাস হয়। ভালো কথা। দ্রুতগামী ট্রেনটি 36 সেকেন্ডে ধীর গতির ট্রেনটিকে অতিক্রম করে। দ্রুতগামী ট্রেনটা 36 সেকেন্ডে অতিক্রম করে নেয়। ঠিক আছে, এই দুটি ট্রেনের আপেক্ষিক গতি কত? দেখো, প্রথমে রিলেটিভ স্পিড বের করো তো। রিলেটিভ স্পিড কত বলেছে? একই দিকে যাচ্ছে, তাহলে এক বিয়োগ হয়ে যাবে, 46 আর 36 বাদ দিয়ে দিলাম, কত হবে? 10 কিমি/আওয়ার, তাই তো? আচ্ছা, এটাকে আমি মিটার/সেকেন্ডে নিয়ে আসি। মিটার/সেকেন্ডে আনতে গেলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ, তাহলে হয়ে গেল 50/18 এত মিটার/সেকেন্ড। 50/18 মিটার/সেকেন্ড। আচ্ছা, এটা কাটা যাবে, আরো কাটা যাবে, 2 দিয়ে কেটে দিই। 2 দিয়ে কেটে দিলাম 25, 2 দিয়ে কেটে দিলাম 9, তাহলে 25/9 মিটার/সেকেন্ড। আচ্ছা, আমার কি অ্যান্সার চেয়েছে? ভালো করে বুঝবে স্যার, কি অ্যান্সার চেয়েছে? অ্যান্সার চেয়েছে এই দুটি ট্রেনের আপেক্ষিক গতি কত। আচ্ছা, আমি যেটা বের করলাম এটাই তো আপেক্ষিক গতি, 25/9 মিটার/সেকেন্ড। এখানে তোমাকে এই যে 36 সেকেন্ডে ধীর গতিকে অতিক্রম করে না করে, এটা তোমাকে পরীক্ষা হলে হেফাজত করার জন্য দিয়েছে। আমার কিছুই ওগুলো কাজেই লাগবে না, আমাকে জাস্ট এটা আমার অ্যান্সার হয়ে গেল 25/9 মিটার/সেকেন্ড। এটাই তো রিলেটিভ স্পিড, এটাই জানতে চেয়েছে রিলেটিভ স্পিড কত। দেখো 25/9, অপশন নাম্বার বি 25/9 মিটার/সেকেন্ড। বোঝা গেল? হ্যাঁ, যদি বলতো যে ট্রেনটি তোমার হচ্ছে দৈর্ঘ্য কত, অমুক কত, তখন আমার এটা কাজে লাগতো। আমার যেহেতু এখানে বলেনি, আমার কাজে লাগবে না। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। বুঝতে পেরেছো স্যার? অবশ্যই পারবে, সোজা অঙ্ক। 7 নাম্বার দেখো, রেলের অঙ্ক কিন্তু
আরআরবি সিএন আরআরসি 2022 সাল, ঠিক আছে। প্রত্যেকটা আমরা প্রিভিয়াস ইয়ার এখন সলভ করছি, প্রিভিয়াস ইয়ার হয়ে যাবে, তারপরে আমাদের আরো কিছু টাইপ আছে যেগুলো আমরা সলভ করব। বলছে 8-এর দুটি ক্রমিক গুণিতকের যোগফল হলো 56। দুটি গুণিতকের মধ্যে বৃহত্তরটি কোনটি? বৃহত্তর কোনটি? দেখো 8-এর দুটা গুণিতক, স্যার 8-এর গুণিতক কি? 8 একে 8, 8 × 1 8, এটা একটা গুণিতক। 8 × 2 16 গুণিতক। 8 × 3 24 গুণিতক। 8 × 4 32 গুণিতক। বলছে এর মধ্যে যে কোনো দুটা গুণিতকের যোগফল হচ্ছে 56, তাহলে বড়টা কত? ঠিক আছে, কিভাবে বের করব? আচ্ছা দেখো তো, 56 যোগফল 56, এই 56টা 8-এর কোনো গুণিতক, তার মানে একে 8 দিয়ে অবশ্যই ভাঙা যাবে। তাহলে আমি বলতে পারি না 8 × 7, 7 8 56 হয়। 8-এর সাথে কিছু একটা গুণ করলে 56 অবশ্যই হবে, যেহেতু 8-এরই গুণিতক, তাহলে 8 × 7 করলাম। আচ্ছা, আমি 8কে তো রাখবো, কারণ আমি 8-এরই গুণিতক বের করছি, তাহলে ভেঙে দেবো কাকে? 7কে। দেখো 7কে কিভাবে ভাঙবো? কি বলেছে? দুটি ক্রমিক গুণিতক বলেছে, ক্রমিক, তার মানে পর পর আছে। এই 7কে তাহলে এমন দুটো সংখ্যায় ভাঙবো যাতে করে যেটা পর পর হবে। তাহলে বলো তো 3 আর 4 7 হয় না? পর পর দেখো 3 4 7, তাহলে আমি 7কে লিখতে পারি না 3 + 4, ক্রমিক বলেছে তার জন্য পর পর, এই জন্য 3 + 4, 7কে ভেঙে দিলাম। তাহলে স্যার কি হবে দেখো তো, এটাকে আমি লিখতে পারি 8 × 3 + 8 × 4, তাহলে লিখে দিলাম 8 × 3 + 8 × 4। তাহলে 8 × 3 করলে দেখো 24 + 8 × 4 করলে 32। দেখো তো আমার মিলে গেছে। 8 × 3 8 × 4, দেখো পরপর দুটা গুণিতক পেয়ে গেছি, 24 আর 32 যোগ করলে 56 হয়। তাহলে বড়টা কি? বড়টা হচ্ছে 32। বোঝা গেল? যদি এরকম বলতো, ধরে নাও তোমাকে বলে দিল যে 72 বলে দিল, সাপোজ ধরে নাও 72 বলতো 56 না বলে, তখন আমি 8 × 9 করতাম। এবার 9কে ভাঙতাম কি? 4 আর 5-এ। বোঝা গেল? তখন 8 × 4 হতো একটা, 8 × 5 হতো একটা, তা তখন বড় হয়ে যেত 8 × 5 মানে 40। ঠিক আছে, তাহলে 32, অপশন নাম্বার বি হয়ে গেল 32 অ্যান্সার। ঠিক আছে, চলে আসি পরেরটাই, 8 নম্বরে আসি। দেখো কি বলেছে, বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর পরিমাপ 10 সেমি, 12 সেমি এবং 14 সেমি হলে তার ক্ষেত্রফল কত? একটা ত্রিভুজের 3টা বাহু দিয়ে দিয়েছে, তার ক্ষেত্রফল চেয়েছে। দেখো তো স্যার 3টা বাহু কি সমান? সমান নয়, তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। মাথায় রাখবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s × এটা ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে s × s - a s - b s - c। এবার গল্প স্যার, s কি, a কি, b কি, c কি? s মানে হচ্ছে আগে a b c বলে দিই। a b c কি স্যার? এই যে 3টা বাহু দেওয়া আছে, এগুলোই a b c। একটাকে তুমি a ভাবো, একটাকে b, একটাকে c, তাহলে বুঝে গেলে a b c আমার দেওয়াই আছে। আমাকে কি জানতে হবে? s টা জানলে আমি পেয়ে যাব। স্যার s মানে কি? s সমান হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা। স্যার এখন আর ডিটেলসে বোঝাচ্ছি না অর্ধ পরিসীমা কি জিনিস, এখন শুধু এইটুকুটা জেনে রাখো কিভাবে এস বের করব। যখন আমরা আমাদের ক্লাসে যখন আমরা করব, যে পরিমিতি যখন করব, তখন ত্রিভুজ করব, তখন আমরা ডিটেলসে বুঝবো। ঠিক আছে, এখন শুধু মাথায় রাখো যে অর্ধ পরিসীমা কিভাবে বের করে। বলছি এই যে 3টা বাহু দেওয়া আছে না, এ বি সি, এদের যোগফলকে হাফ করে দিলে, অর্ধেক করে দিলে অর্ধ পরিসীমা বেরিয়ে যায়। মানে একটা ত্রিভুজের 3টা বাহুকে যদি যোগ করে দিই তাহলে পরিসীমা বেড়ে যাবে। যেহেতু s মানে অর্ধ পরিসীমা, তার মানে পরিসীমা যে যোগফলটাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা বেরিয়ে যায়। তাহলে স্যার s মানে কত? এদের যোগফল 10 + 12 + 14। যোগফলকে সব সময় 2 দিয়ে ভাগ করে দেবে, বাহুগুলোকে যোগ করবে, 2 দিয়ে ভাগ করবে, অর্ধ পরিসীমা বেরিয়ে যাবে। তা কত হবে স্যার? 10 আর 12 যোগ করলে কত হয়? 22, 22 আর 14 36, 36কে 2 দিয়ে ভাগ করলাম 18।
বোঝা গেল? 10 12 22, 22 আর 14 36, 36কে 2 দিয়ে ভাগ করলাম 18। তাহলে এস এর ভ্যালু পেয়ে গেছি 18। তাহলে এবার দেখো তো আমি এখানে মান বসিয়ে দিতে পারবো না? পারবো তো? তাহলে এটাকে পাশে লিখে দিচ্ছি, ঠিক আছে? টুকে নিয়েছো, আমি পাশে লিখে দিচ্ছি। এস এর ভ্যালু দাঁড়ালো 10 প্লাস 12 প্লাস 14/2, তাহলে 18। এবার এখানে মানগুলো বসিয়ে দিই। দেখো তো এস এর ভ্যালু পেয়ে গেছি 18, লিখে দিলাম 18। 18 মাইনাস, তাহলে এস মাইনাস এ মানে 18 মাইনাস এ মানে কত? 10 ইন্টু এস মাইনাস বি, এস মানে 18, বি মানে কি? 12। এস মাইনাস সি মানে 18 মাইনাস সি, সি মানে কত? 14। তাহলে √18। 18 থেকে 10 বাদ দিলে কত হবে? 8 হবে। 18 থেকে 12 বাদ দিলে কত হবে? 6 হবে। 18 থেকে 14 বাদ দিলাম 4 হলো। ঠিক আছে? আচ্ছা দেখো তো 18কে কিভাবে লিখতে পারি? আচ্ছা আমাকে রুট ভাঙতে হবে তো। রুট মানে ভিতরে সেম দুটো সংখ্যা থাকলে বাইরে একটা বেরাবে। দেখো তো 18কে আমি লিখতে পারি না? ছোট দিয়ে ভাঙছি। 2 ইন্টু 2 ইন্টু 3 6, 6 ইন্টু 3 18 হয়ে গেল। আচ্ছা 8কে লিখতে পারি না? 2 ইন্টু 2, 2 2 4 ইন্টু 2 8 হয়ে গেল। 6কে লিখছি 2 ইন্টু 3 6 হয়ে গেল। 4কে লিখছি 2 ইন্টু 2। এবার বাইরে দেখো কটা 2 আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা 2 আছে। তাহলে 7টা 2 তো বেরাবে, 7টা 2 এর মধ্যে তো বেরাবে না অর্ধেক মানে 3.5টা। 6টা 2 এর জন্য 6টা 2 এর জন্য 3টা 2 বাইরে বেরিয়ে গেল। 3টা 2 বাইরে বেরিয়ে গেল। বুঝতে পারলে? 1 2 3 4 5 6 7, টোটালে 7টা 2 ছিল। 6টা 2 এর জন্য 3টা 2 বেরিয়ে গেল, একটা ভিতরে আছে থাক। 3 কটা আছে দেখো তো? 1 2 3, 3টা 3 আছে। তাহলে 2টা 3 বাইরে বেরিয়ে যাবে। সরি 2টা 3 এর জন্য একটা 3 বাইরে বেরিয়ে গেল আর একটা 3 ভিতরে থেকে গেল। তাহলে ভিতরে কে থাকলো? একটা 2 থেকে গেল, একটা 3 থেকে গেল। তাহলে কি হলো আলটিমেট? আলটিমেট দাঁড়ালো 2 2 4, 4 2 8, 3 8 24, 24 √3 2 6। তাহলে কত দাঁড়ালো? 24√6 এত সেমি। দেখো অপশন, দেখো অপশন আছে 24√6 সেমি, অপশন নাম্বার ডি। ঠিক আছে, পাতেই হিসাব করা হয়েছে। বোঝা গেল স্যার? চলে আসবো আমরা পরের অঙ্কে। 9 নাম্বার দেখো। কি বলেছে স্যার? বলছে যদি পরপর দুটি জোড় সংখ্যার যোগফল 842 হয় তবে ছোট সংখ্যাটি কত? এটাও দেখো আরআরবির কোশ্চেন। পরপর দুটো জোড় সংখ্যা। আচ্ছা স্যার পরপর দুটো জোড় সংখ্যা, আমি একটা যদি x হয় তাহলে আর একটা x + 2 হবে না? দেখো 2 করে যোগ করতে থাকলে জোড় সংখ্যা বেরাতে থাকে। প্রথম জোড় সংখ্যা কত? আমি যদি ন্যাচারাল নাম্বারের মধ্যে আসি তাহলে প্রথম জোড় সংখ্যা 2। এমনি যদি আমি নর্মাল ধরি তাহলে 0 থেকে শুরু হবে। 0 2 4 6 8 10 12 এভাবে চলতে থাকবে। মাইনাসে গেলে -2 -4 -6 -8 যেতে থাকবে। তাহলে দেখো 2 করে যোগ করলে একটা যে কোনো একটা জোড় সংখ্যার সাথে 2 যোগ করলে পরবর্তী জোড় সংখ্যা বেরিয়ে যায়। তাহলে একটা যদি x হয় তাহলে এর পরের জোড় সংখ্যা x + 2 হবে। কোশ্চেনে বলেছে পরপর দুটো জোড় সংখ্যার যোগফল কত? 842। তাহলে এদের যোগফল 842। তাহলে যোগ করলে কত হবে দেখো তো? x + x 2x + 2 সমান 842। দুইটা এদিকে যোগ আছে, ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 2x = 842 - 2। তাহলে 2x সমান কত হবে? বাদ দিলে 840। তাহলে 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে কাটলে 4, 4কে 2 দিয়ে কাটলাম 2 হলো, 0 বসে গেল। তাহলে x সমান 420। তাহলে x সমান বেরিয়ে গেল 420। আমাকে কি বের করতে দিয়েছে? ছোট সংখ্যাটি। ছোটটা x ছিল, ছোটটা x, বড়টা x + 2, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 420। যদি বলতো বড় সংখ্যাটি তাহলে 420 + 2 হতো, তাই তো? তাহলে আমার x সমান কত হলো? 420। তাহলে দেখো অপশন নাম্বার এ
420 আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে 10 নম্বরে। কি বলেছে, যদি একটি সামান্তরিক ABCD-তে কর্ণ AC-তে E এবং F হলো দুটি বিন্দু, যেমন যাতে করে AE সমান FC হয়, তাহলে চতুর্ভুজ BEDF হলো একটি কি? কি বলেছে কোশ্চেন? প্রথমে বলে দিয়েছে ABCD একটা সামান্তরিক, তাহলে আমাকে জানতে হবে স্যার সামান্তরিক কি। তাহলে আমি একটা সামান্তরিকের ছবি আঁকি। ধরে নাও একটা সামান্তরিক আঁকলাম, ইচ্ছা মতো ধরে নাও একটা সামান্তরিক আঁকছি, এই একটা সামান্তরিক। স্যার সামান্তরিকের সাথে রম্বসের পার্থক্য কি? সামান্তরিকের সাথে আয়তক্ষেত্রের পার্থক্য কি? আয়তক্ষেত্রে কি পড়েছিলাম, যে বিপরীত বাহুগুলো সমান হয়, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। এখানে বিপরীত বাহুগুলো সমান হয় কিন্তু সমান্তরাল, মানে সমান এবং সমান্তরাল হয়, কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হয় না। আয়তক্ষেত্রে যেমন প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, এখানে কিন্তু কোণ 90 ডিগ্রি হয় না। দেখে ছবি দেখেই বুঝতে পারছো। ঠিক আছে, যাই হোক, আমার এখানে সামান্তরিকের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, কিছু ক্যারেক্টার আছে। যেমন সামান্তরিকের কর্ণদ্বয়, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সামান্তরিক কি জিনিস? বিপরীত বাহুগুলো সমান হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, কিন্তু যে সব সময় যে 90 ডিগ্রি হবে তা নাও হতে পারে। মাথায় রাখবে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এবার কি আমি নাম দিয়ে দিই, নাম দিয়ে দিলাম ABCD। ঠিক আছে, বলছে AC একটা কর্ণ, AC একটা কর্ণ। আচ্ছা, AC কর্ণের ওপর E এবং F হলো দুটি বিন্দু, তার মানে এর ওপরে দুটা বিন্দু আমি নিলাম, একটার নাম দিলাম E, একটার নাম দিলাম F। দুটা বিন্দু, এই যে কর্ণ AC একটা কর্ণ, এর উপরে E এবং F দুটো বিন্দু। এমন বিন্দু যাতে করে AE সমান FC হয়, মানে এইটুকুটার দৈর্ঘ্য AE সমান যাতে করে FC হয়। ঠিক আছে, বলে দিয়েছে AE আর FC সমান। ঠিক আছে, ভালো কথা। তাহলে বলেছে BEDF একটা কি হবে? BEDF, তাহলে BEDF-টা আঁকি। দেখো BE, তাহলে B এর সাথে E যুক্ত করলাম, BE DF, তাহলে BEDF এই যে যেটা চতুর্ভুজ তৈরি হলো, দেখো এই যে লাল কালারের চতুর্ভুজটা আঁকলাম, BEDF এই চতুর্ভুজটা যেটা তৈরি হলো, এটা এক ধরনের কি তৈরি হলো এটা জানতে চেয়েছে। এটা কি একটা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামুদ্রিক, ট্র্যাপেজিয়াম, কি হয়েছে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো তো আসি, ছবিটা একটু বড় করে আঁকি, তাহলে ভালো করে বুঝতে পারবে। একটু বড় করে আঁকি, দাঁড়াও। এটা সামান্তরিক ছিল, নালে ছোট হয়ে গেলে ছবিটা গন্ডগোল হয়ে যাবে। এটা একটা সামান্তরিক ছিল A B C আর D। ঠিক আছে, AC কর্ণ বলে দিয়েছিল, আমি জানি সামান্তরিকের এই দুটো কর্ণ। ঠিক আছে, কর্ণ দুটো আমরা কি জানি স্যার, কর্ণ সামান্তরিকের কর্ণ সব সময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে এই এটা যদি আমি নাম O দিই, তাহলে AO সমান OC হবে, আর এদিকে DO সমান OB হবে। সব সময় সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে দেয়। ঠিক আছে, এবার বলেছে এর উপরে একটা বিন্দু, এর উপর একটা বিন্দু নিলাম E, এখানে একটা নাম দিলাম E, আর এর উপরে একটা বিন্দু নিলাম F। এমন বিন্দু যাতে করে AE সমান FC হয়। তাহলে বলেছে এই যে BF এই যে যেটা এখানে তৈরি হচ্ছে, যে চতুর্ভুজটা তৈরি হলো, এই যে চতুর্ভুজটা, এটা F, এই যে চতুর্ভুজটা তৈরি হলো BEDF, এই যে চতুর্ভুজটা, এটা একটা কি, এটা জানতে চেয়েছে। দেখি, আচ্ছা দেখো তো, এই যে চতুর্ভুজটা, আমি একটা জিনিস লক্ষ্য করো, আমি কি বললাম একটু আগে, একটা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বড়, এই যে বড় যে সামান্তরিকটা আছে তার ক্ষেত্রে
এও সমান ওসি, আমরা বলতে পারি এও সমান ওসি, বড় সামান্তরিকটার এও সমান ওসি অবশ্যই। এবার কোশ্চেনে বলে দিয়েছে এই আর এফসি সমান। আচ্ছা দেখো তো, এই আর এফসি যদি সমান হয় তাহলে আমি বলতে পারি না এও থেকে আমি বাদ দিয়ে দিলাম এই, এটা সমান ওসি থেকে আমি এফসি বাদ দিয়ে দিতে পারি, দিতে পারি তো। আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, এখান থেকে এইটুকুটা বাদ দিলাম, তাও এরা সমান হবে। তাহলে যদি এও থেকে এই টোটালটা এও, এই টোটালটা এও, এখান থেকে যদি এই বাদ দিয়ে দিই তাহলে ইও পড়ে থাকবে বা ওই পড়ে থাকবে, তাহলে এখানে কি পড়ে থাকলো, ওই পড়ে থাকলো, সমান ওসি থেকে যদি আমি এফসি বাদ দিয়ে দিই তাহলে ওএফ পড়ে থাকবে, তাহলে পড়ে থাকলো ওএফ। দেখো তো ওই সমান ওএফ হয়ে গেল, তার মানে এই যে এইটুকুটা ওই সমান ওএফ, তার মানে এই যে এইটুকুটা ওই আর ওএফ সমান, মানে এটা আর এইটা সমান, ঠিক আছে। তাহলে আর এটার এটা তো অলরেডি সমান বড়টার সাপেক্ষে, দেখো বড়টা যদি সামান্তরিক হয় তাহলে ও ডি সমান ও বি হবে, কারণ একটা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা আগেই জেনে এসেছি যে একটা সামান্তরিক, বড়টা একটা সামান্তরিক ছিল, তাহলে এও সমান ওসি আমরা আগেই জানি, এও সমান ওসি, ওসি আবার ডিও সমান ওবি, এটা আমরা জানি আগে থেকে। তাহলে দেখো তো এই যে নতুন যে চতুর্ভুজটা তৈরি হয়েছে, এখনই আমরা প্রমাণ করলাম ইও সমান ওএফ, আবার বলছি আমরা ওডি সমান ওবি আমরা জানি, তাহলে এই নতুন যে চতুর্ভুজটা হলো এরও কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে দিল না, এটার এটা সমান, এটার এটা সমান, মানে সমদ্বিখণ্ডিত করে দিয়েছে, তার মানে এটাও একটা সামান্তরিক, তার মানে এটাও একটা সামান্তরিক, ঠিক আছে, বোঝা গেল। তাহলে নতুন যেটা তৈরি হয়েছে সেটাও একটা সামান্তরিক। চলে আসি পরের অঙ্কে, 11 নম্বর দেখো, কি বলেছে স্যার, বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়, ফুড এসআই 2019-এর কোশ্চেন, এটা স্যার অপশন লাগবে, 4টা অপশন দেওয়া আছে, কোনটা সব থেকে বড়। দেখো প্রথম অপশন দিয়েছে 7/9, অনেকভাবে করা যায়, লসাগু দিয়ে স্যার গুণ করবো মুখ ধুমুক, আমরা করব কি, আমরা জিরো মেথড অ্যাপ্লাই করব। 4টা বলে দিয়েছি, 4টা অপশন লিখে দিই আগে, 11/14, 7/9, 11/14, 3 নাম্বার দিয়েছে 3/4, আর একটা দিয়েছে 10/13, বলেছে এটার মধ্যে কোনটা সব থেকে বড়। আচ্ছা দেখো তো, আমি প্রত্যেকটাতে ওপরে একটা করে শূন্য দিয়ে দেবো, এটাকে বলে জিরো মেথড, ঠিক আছে, প্রত্যেকটাকে আমরা উপরে একটা করে শূন্য দিয়ে দিলাম, দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবার ভাগ করি, 70কে আমি 9 দিয়ে ভাগ করছি, দেখো তো 7 নং 63, 7 নং 63, তাহলে 7 হয়ে গেল পয়েন্ট, 63 কত পড়ে থাকলো, 7 পড়ে থাকলো, তাহলে আবার পয়েন্টের জন্য একটা শূন্য হবে, আবার 70, তাহলে 7 নং আবার 63, আবার 7 নং 63, মানে 7.77 করে চলতে আছে, ভাগ না পারলে করে নিবে পাশে, ঠিক আছে। যেহেতু প্র্যাকটিস সেট করছো আমি ধরে নিচ্ছি এগুলো ভাগ মুখে মুখে করতে পারবে। 7 নং দেখো 70কে 9 দিয়ে করছি, 7 নং 63 থাকলো কত 7, পয়েন্ট নিলাম শূন্য হলো, আবার 70, আবার 7 নং 63, এইভাবে 7 করে চলছে। এবার এটাই আসি 110/14, তাহলে এখানেও দেখো, এখানে 7/14 কত 98, 7/14 98, 7 পয়েন্ট কত পড়ে থাকলো 12, 120 হয়ে গেল, পয়েন্ট নিলাম শূন্য নিলাম 120 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা 8/14 112, 8/14 112, আবার 80 হয়ে গেল, চলছে, তার মানে 7.8 সামথিং যাবে কিছু একটা। পরে আসি 30/4, 4 7 28 থাকলো 2, পয়েন্ট নিলাম 20, 4 5 20, 7.5, এটাতে আসি 7 তারং 91 থাকলো 9, মানে 90 হয়ে গেল, তাহলে 6 তারং 7 তারং এখনো 7 তো হবে না, 6 তারং 78, 7.6, এরকম ভাবে চলতে লাগলো। বড় তো দেখে এবার কোনটা বড় দেখেই বুঝতে পারছো না স্যার, এটা বড়, 7.8 আছে বড়, তাহলে কোনটা বড় হবে 11/14, অপশন নাম্বার বি, বোঝা গেল। প্রত্যেকটার আমি একটা করে শূন্য নিয়ে নিব, উপরে শূন্য নিয়ে ভাগ করে দেব, ঠিক আছে।
চলে আসি 12 নম্বর অঙ্কে। একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয় এবং ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে যদি ওয়াই নলটি 11টার সময় খোলা হয়? তাহলে দেখো তো, বলছে দুটা নল আছে, এক্স নল দিয়ে 2 ঘন্টায় একটা ট্যাঙ্কি ভর্তি হয়ে যায় আর ওয়াই নল দিয়ে 6 ঘন্টায় একটা ট্যাঙ্কি ভর্তি হয়ে যায়। ঠিক আছে, বলছে সকাল 10টার সময় প্রথমে এক্স নলটা খুলে দিলাম, 1 ঘন্টা শুধু এক্স নলটা চললো, তারপরে 11টায় গিয়ে ওয়াই নলটাও খুলে দিলাম। ঠিক আছে, তার মানে 11টা থেকে দুটোই চলতে লাগলো, এক্স ওয়াই দুটোই। তাহলে কটার সময় গিয়ে তোমার হচ্ছে গিয়ে ভর্তি হবে, এটা দিয়েছে কোশ্চেন। ঠিক আছে, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কোন সময়ে যদি ওয়াইডে সকাল 11টার সময় খোলা হয়। ঠিক আছে, তাহলে দুটো নল ছিল এক্স আর ওয়াই। এক্স দিয়ে ভর্তি হতে কতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা সময় লাগে, তাই তো বলেছে 2 ঘন্টা লাগে। ওয়াই নল দিয়ে ভর্তি হতে কত সময় লাগে? 6 ঘন্টা লাগে। আমি করলাম কি, এই দুটো লসাগু ধরে নিলাম, 2 আর 6 লসাগু কত? 6। আমি ধরে নিলাম টোটাল ইউনিট হচ্ছে 6 ইউনিট। তাহলে 2 ঘন্টায় যদি 6 ইউনিট ভর্তি করে এক্স নলটা, তাহলে 1 ঘন্টায় কত করবে? 6/2 মানে 3। তাহলে এর এফিসিয়েন্সি কত? 3, মানে 1 ঘন্টায় 3 ইউনিট করে জল ভর্তি করে এক্স নল। বি নলটা 6 ঘন্টায় 6 ইউনিট ভর্তি করে, তাহলে 1 ঘন্টায় কত করবে? 6/6 মানে 1। তার মানে ওয়াই এর এফিসিয়েন্সি হচ্ছে 1, ওয়াই এর ক্ষমতা হচ্ছে 1। এক্স নলটার ক্ষমতা 3, ও 2 ঘন্টায় 6 ইউনিট ভর্তি করে, মানে 1 ঘন্টায় 3 ইউনিট করে। ওয়াই নলটা 6 ঘন্টায় 6 ইউনিট করে, তাহলে 1 ঘন্টায় কত করে? 1 ঘন্টায় 1 ইউনিট করে। তাহলে এর এফিসিয়েন্সি 1 আর এক্স এর এফিসিয়েন্সি 3। ঠিক আছে, তাহলে বলছে, দেখো বলেছে 10টার সময়, সকাল 10টার সময় এক্স নলটা খুলে দিয়েছি, 10টা থেকে 11টা পর্যন্ত শুধু এক্স নলটা গেল, তাহলে 1 ঘন্টাতে এক্স নল 3 ইউনিট কাজ করে নিবে না? 3 ইউনিট ভর্তি করে দিবে। আমাকে টোটাল ভর্তি করতে হবে 6 ইউনিট। 10টার সময় এক্স নল খুলে দিয়েছি, তাহলে এক্স নলটা 10টা থেকে 11টা পর্যন্ত, 10টা থেকে 11টা পর্যন্ত এই 1 ঘন্টাতে এক্স নলটা দেখো তো 3 ইউনিট পূরণ করে দিবে না? 3 ইউনিট ভরে দিবে তো, কারণ ও 1 ঘন্টায় 3 ইউনিট করে। তাহলে 1 ঘন্টায় যদি 3 ইউনিট ভরে দেয়, তাহলে বাকি কতটা পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো 6 - 3, আরো 3 ইউনিট বাকি পড়ে আছে। টোটাল 6 ইউনিট ছিল ভরতে হতো, 3 ইউনিট এক্স নলটা 1 ঘন্টায় ভরে দিয়েছে, তাহলে বাকি আর 3 ইউনিট পড়ে আছে। এবার 11টা বেজে গেছে, 11টার সময় এবার ওয়াইটাও খুলে দিলাম। তাহলে এখন দেখো তো, এখন এক্স আর ওয়াই একসাথে 1 ঘন্টায় কত ইউনিট ভরবে? এক্স 1 ঘন্টায় ভরে 3 ইউনিট, ওয়াই 1 ঘন্টায় ভরে 1 ইউনিট। তাহলে এক্স আর ওয়াই একসাথে 1 ঘন্টায় কত ইউনিট ভরবে? এরা একসাথে 1 ঘন্টায় ভরবে 3 + 1 4 ইউনিট, 4 ইউনিট ভরবে। ঠিক আছে, কিন্তু আমার কাজ বাকি আছে কত? 3 ইউনিট, আর এরা 1 ঘন্টায় ভরতে পারবে কত? 4 ইউনিট। তাহলে আমি যদি 4 ইউনিট ভরতে এদের 1 ঘন্টা লাগে, তাহলে 3 ইউনিট ভরতে কতক্ষণ লাগবে বেরিয়ে যাবে। তাহলে বের করে নিই, দেখো বের করে নিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই এর 4 ইউনিট, এরা 4 ইউনিট ভরতে সময় লাগে 1 ঘন্টা, মানে মিনিট করে দিলাম 60 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট, এরা 4 ইউনিট ভরতে এদের সময় লাগে 60 মিনিট। তাহলে 1 ইউনিট ভরতে কত সময় লাগবে? 60/4 এতই মিনিট। তাহলে কত ভরতে হবে আমাকে? 3 ইউনিট ভরতে হবে। তাহলে 3 ইউনিট ভরতে কত সময় লাগবে? 60/4 × 3। তাহলে 4 দিয়ে কেটে দিলাম 60কে, 15 × 3 করলে 45 মিনিট লাগবে এদের। ঠিক আছে, তাহলে 3 ইউনিট ভরতে এক্স প্লাস ওয়াই এর কতক্ষণ সময় লাগবে? 15 মিনিট লাগবে, 45 মিনিট লাগবে। তাহলে কটার সময় কাজ শেষ হবে?
11টা থেকে আরো 45 মিনিট লাগলো, তাহলে কাজটা শেষ হবে কটার সময়? তাহলে 11টা 45-এ শেষ হবে। তাহলে কটার সময় শেষ হবে? অপশন সি 11টা 45-এ। 11টা 45-এ টোটাল ভরে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? বোঝা গেছে স্যার? একদম ক্লিয়ার। চলো চলে আসি পরের অঙ্কে। ঠিক আছে, করে নেবে। দেখো পরেরটা দেখো, বলেছে পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে। ভালো কথা, করুক। বলছে কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ করে। পি কিউ আর 3জন মিলে করছে। কিউ যে পরিমাণ করেছে পি তার 3 গুণ করেছে। কিউ যদি 1 টাকা করে থাকে তাহলে পি 3 টাকা করেছে। ঠিক আছে, আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। ঠিক আছে, তাহলে পি কিউ আর এর মূলধনের অনুপাত কত? ভালো কথা। তাহলে আমি শেষ থেকে আসি। শেষ থেকে যদি আমি ধরে নিলাম আর ক টাকা করে। তুমি আর ধরে নিতে পারো 1 টাকা, 2 টাকা, 3 টাকা, যা ইচ্ছা ধরতে পারো। আমি এমন ধরবো যাতে তোমার সুবিধা হয়। দেখো তো কি বলেছে, আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ করে। 2/3, তাহলে নিচে যেহেতু 3 আছে আমি ধরে নিলাম আর 3 ইউনিট বিনিয়োগ করেছে, 3 ইউনিট। ঠিক আছে, তাহলে কিউ কত করবে? বলছে কিউ আর এর 2/3 অংশ করবে। তাহলে আর এর 2/3 অংশ মানে আর এর 2/3, আর করতো 3, তার 2/3 মানে কত হবে? 3 3 কেটে গেলে 2 ইউনিট। তাহলে কিউ করেছে 2 ইউনিট। আচ্ছা, পি কত করবে? পি বলছে কিউ এর 3 গুণ করেছে। তার কিউ যদি 2 করে থাকে তাহলে এর 3 গুণ করেছে পি। 3 × 2 করলে 6 ইউনিট। তাহলে আর পি কত করেছে? পি করেছে 6 ইউনিট। আমাকে কি বলেছে কোশ্চেন? বলেছে পি কিউ আর এর অনুপাত কত। আমাকে বের করতে দিয়েছে পি অনুপাত কিউ অনুপাত আর। তাহলে পি কত ছিল? পি ছিল 6, কিউ কত ছিল? কিউ ছিল 2, আর কত? আর হচ্ছে 3। তাহলে অনুপাত হয়ে গেল 6:2:3। বোঝা গেল? দেখো অপশন 6:2:3, অপশন নাম্বার সি। ঠিক আছে, চলে আসি পরের অঙ্ক। পরের অঙ্ক 14 নম্বরে। কি বলেছে স্যার? একজন মুদি 2.04 টাকা প্রতি কেজি দরের গম এবং 2.88 টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত গম প্রতি কেজির দর 2 টাকা 52 পয়সা মানে 2.52 টাকা হবে। এটাও ফুড এসআই 2019-এর কোশ্চেন। তাহলে একজন গম ব্যবসায়ীর কাছে 2 ধরনের গম আছে। একটা গম 2 টাকা 4 পয়সা, আর একটা গমের দাম 2 টাকা 88 পয়সা। বলছে এই দুটা গম কি অনুপাতে মেশাবো যাতে করে মিশ্রিত গমের দাম 2 টাকা 52 পয়সা হবে। ঠিক আছে, তাহলে 2 ধরনের গম আছে। এক ধরনের গমের দাম 2 টাকা কত পয়সা? 4 পয়সা। আর একটা যে গম আছে এটার দাম 2 টাকা 88 পয়সা। এই দুটা কি অনুপাতে মেশাবো যাতে করে মিশ্রিত গমের দাম 2 টাকা 52 হয়? তাহলে মিশ্রিত দামটা নিচে লিখে দেব। কি করলাম স্যার? একদিকে একটা দাম লিখলাম, আরেক দিকে আর একটা দাম লিখলাম, আর ঠিক মাঝে নিচের দিকে লিখে দিলাম মেশানোর পর যে নতুন দাম সেটা। ঠিক আছে, একদম এই টাইপের যত অঙ্ক থাকবে এইভাবে অ্যালিগেশন লাগিয়ে দিবে। কাজ কি? কোণাকুণি বিয়োগ। কোণাকুণি বিয়োগ করে এখানে লিখব, এই দুটো বিয়োগ করে এখানে লিখব। কোনো মাইনাস নেওয়া যাবে না কিন্তু। ঠিক আছে, মাইনাস নেওয়া যাবে না, জাস্ট এদের ডিফারেন্সটা। তাহলে দেখো তো 2.88 থেকে বাদ দিচ্ছি 2.52, কত হবে? 8 থেকে 2 বাদ দিলাম 6, 8 থেকে 5 বাদ দিলাম 3। ঠিক আছে, পয়েন্ট আছে, পয়েন্ট বসিয়ে দিলাম। 2 থেকে 2 বাদ দিলাম 0, তার মানে 0.36 অনুপাত। এই দুটোর বিয়োগফল নেব। তাহলে এটা বড় আছে, এটা থেকে এটা বাদ দেব। তাহলে কত হবে স্যার? 52 থেকে একবারে বাদ দিয়ে দিচ্ছি। 52 থেকে 4 বাদ দিচ্ছি 48। পয়েন্ট আছে, পয়েন্ট নিয়ে নিলাম। 2 থেকে 2 বাদ দিলাম 0। ঠিক আছে, দেখো 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, দশমিক দশমিক তুলে দিলাম। 12 দিয়ে কাটা যাচ্ছে না, 12 দিয়ে কেটে দিলাম। 3 × 12 = 36, 12 দিয়ে কেটে দিলাম 4 × 12 = 48।
তাহলে আমার অনুপাত দাঁড়িয়ে গেল 3:4। তাহলে অনুপাত কত দাঁড়ালো? 3:4। দেখো অপশন নাম্বার ডি 3:4। ঠিক আছে, দুটো দাম দুই দিকে লিখে দিয়েছি। মেশানোর পর যে দাম দাঁড়িয়েছে মিশ্রিত মূল্য নিচে মাঝের দিকে লিখে দিয়েছি। কাজ কি? কোনাকুনি বিয়োগ করে এখানে বসিয়ে দেবো, এই কোনাকুনি বিয়োগ করে এখানে বসিয়ে দেবো, এইটাই হয়ে যাবে অনুপাত। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। চলে আসলাম 15 নম্বর অঙ্ক। দেখো খুব একটা ফেমাস অঙ্ক এটাও স্যার, তোমার হচ্ছে ফুড এসআই 2019-এরই কোশ্চেন, সালটা দেওয়া ছুটে গেছে, ফুড এসআই 2019-এর কোশ্চেন। বের করতে কি দিয়েছে দেখো, x প্লাস 1/1+1/2 প্লাস 1/3 সমান যদি 2 হয় তাহলে x এর ভ্যালু কত? ঠিক আছে, আমরা নর্মালি করি কি, নর্মালি আমরা এই প্রথমে নিচেরটা কাজ করলাম, এটা যোগ করলাম, কিছু একটা হবে, ওটাকে উল্টে দিয়ে আবার নিয়ে আসলাম, আবার এটার সাথে যোগ করলাম, উল্টে দিয়ে এখানে আসলাম, এইভাবে করতে করতে যাই। ঠিক আছে, কিন্তু আমরা এখানে ওইভাবে করব না। ওইভাবে করতে করতে গেলে স্যার আমরা তাহলে প্র্যাকটিস সেট করছি কেন, নতুন করে শিখছি কেন এখানে? তাহলে আমরা কিভাবে করব? স্যার এটা ছোট আছে, এটা ছোট আছে বলে তুমি সহজে করে দিবে, কিন্তু পরীক্ষা হলে স্যার 3টা 4টা 5টা ধাপ থাকবে। দেখো এখানে যেহেতু x যুক্ত টার্ম বলে দিয়েছে, তা আমরা পুরোটা তো বের করতে পারবো না, এটা ঠিক। আমরা কি করতে পারবো, এইটুকুটার মান বের করতে পারবো। আর যদি এরকম থাকতো নর্মালি পরীক্ষাতে যেগুলো দেয়, পরীক্ষাতে এখানে সমান টমান কিছু না, তোমাকে দিয়ে দিবে 1+1/1+1/1+1/1 এইভাবে করতে করতে 4-5টা সিরি দিয়ে দিবে। আমার নিয়ম কি ভালো করে বোঝো, আমি নিচের এইটুকুটার মান বের করছি। নিয়মটা কি? নিয়ম হচ্ছে এই যে শেষে যেটা ভগ্নাংশ ফ্র্যাকশনে যেটা আছে আমি সেটাকে লিখে দিলাম, পরপর 1 আর 3 আছে লিখে দিলাম। ঠিক আছে, কটা ধাপ দেখো তো, কটা সিরি আছে? 2টা সিরি আছে না? দেখো তো 2টো সিরি আছে না? ভালো করে বোঝো স্যার, এটাকে ভালো করে লিখে দিই আরেকবার। কি আছে? 1+1/1+2 1/3। দেখো তো 2টো সিরি আছে না? একটা দুটো, আমি এইটুকুটার মান বের করছি, মান বের করছি। 2টো সিরি, একটা ধাপ 2টো ধাপ, যেহেতু 2টো ধাপ আছে আমি 2টো ঘর ফাঁকা রেখে দিলাম। বোঝা গেল? যদি এরকম আরো এর নিচে থাকতো 1+1/2/3 আরো যদি থাকতো, তাহলে 3টা থাকলে 3টা ধাপ রাখতাম। আমি একটা করে দেখাচ্ছি পরে। ঠিক আছে, 2টো আছে এখানে স্যার, একটা ধাপ 2টো ধাপ, ওই জন্য 2টো ঘর ফাঁকা রাখলাম। ঠিক আছে, আচ্ছা সরি, এটা 2 আছে, 2। নিয়ম কি বলছে? নিয়ম বলছে এই যে শেষে যেটা আমি পেলাম, আমি এই যে 1/3 ছিল, 1 আর 3 লিখে দিলাম। এই যে শেষেরটার সাথে এখানে কত ভগ্নাংশ, এখানে কত আছে, পূর্ণ সংখ্যা কত? 2 আছে। তাহলে এই শেষেরটার সাথে 2 গুণ, শেষেরটার সাথে 2 গুণ, যেহেতু যোগ আছে তার মানে ওর আগেরটার সাথে 2 গুণ করে যোগ। তাহলে দেখো 3 দুগুণা 6, আর 6-এর সাথে 1 যোগ করলে 7। কি বললাম? 1/3 আছে, 1 আর 3 লিখে দিলাম, যেহেতু 2টো ধাপ 2টো ড্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে, নিয়ম হচ্ছে এই যে শেষে যেহেতু এখানে 2 আছে, তাহলে শেষেরটার সাথে 2 গুণ করে আগেরটা যোগ কেন? কারণ এখানে যোগ ছিল। যদি বিয়োগ থাকতো তাহলে এর সাথে 2 গুণ করে আগেরটা বিয়োগ। সব সময় শেষ থেকে প্রথমেরটা হবে। ঠিক আছে, একই রকম ভাবে এখানে কত আছে? 1, তাহলে এই 7-এর সাথে 1 গুণ করব, 1 গুণ করে কি যোগ আছে তো, তাহলে আগেরটা যোগ। তাহলে 7-এর সাথে 1 গুণ করলে 7 একে 7 আর 3 যোগ করলে 10, এটা হয়ে গেল 10। ঠিক আছে, তাহলে আমার দেখো হয়ে গেছে, কাজ শেষ। তাহলে আমার এইটুকুটার ভ্যালু কত দাঁড়ালো? লাস্টেরটা ডিভাইডেড বাই প্রথমেরটা, তার মানে এইটুকুটার ভ্যালু দাঁড়ালো 10/7। তার মানে আমি যদি লিখতে চাই তাহলে x প্লাস 1 এইটুকুটার ভ্যালু দাঁড়ালো 10/7। এবার স্যার কি স্যার এত খাটনি কেন করতে হবে? খাটনি স্যার এটা অনেক সহজ, এটা অনেক সুবিধা। তোমার যখন অনেক বড় বড় দিয়ে দিবে একদম মুখে মুখে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে x প্লাস 1/10/7 সমান হচ্ছে 2। 2 দেওয়া আছে, সমান লিখে দিলাম 2। দেখো তো, আচ্ছা এদিকে করে দিই। 10/7 আছে, উল্টে যাবে, ওপরে চলে আসবে, তাহলে x প্লাস 7/10 সমান হচ্ছে 2। তাহলে 7/10টা প্লাস আছে, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে x
সমান 2 মাইনাস 7/10। 10 হয়ে গেল লসাগু, 10 দিয়ে 20 মাইনাস 7, তাহলে 13/10। তাহলে দেখো অপশন 13/10, অপশন নাম্বার বি 13/10। ঠিক আছে, তাহলে এটা তো বোঝা গেল। আমি একটা করে দেখাই নর্মালি জেনুইন, তাহলে তুমি আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এটা ধরে নাও যে কোনো একটা সংখ্যা বলে দিই। ধরে নাও দেওয়া আছে 1 প্লাস, যেরকম পরীক্ষায় থাকে 1 প্লাস 1/1 প্লাস 1 ধরে নাও 2 প্লাস 1/1 প্লাস 2/3, এরকম দেওয়া আছে। এটার মান বের করতে দিয়েছে। দেখো তো কয়টা ধাপ আছে, আমার এটা মান বের করতে, ভালো করে বোঝো। বা একটা ধরে নাও মাইনাস করে দেবো, একটা মাইনাস করে দিই, একটা ধরে নাও মাইনাস করে দিলাম। নর্মালি দেয় না, আমি আচ্ছা প্লাস দিয়ে করি, নাহলে এখন গন্ডগোল হয়ে যাবে। আমরা যখন ক্লাসে করবো তখন প্লাস মাইনাস সব বোঝাবো, এখন সব প্লাস দিয়ে করলাম, নাহলে গোলমাল করে দিবে। নর্মালি প্লাস দিয়ে দিবে। দেখো কটা ধাপ আছে, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, তাহলে আমার কাজ কি? কাজ হচ্ছে প্রথমে যেটা, এই যে লাস্টে যেটা ফ্র্যাকশন দেওয়া আছে, একে লিখে দাও 2,3। যেহেতু 4টা ধাপ আছে, আমি 4টা ড্যাশ দিয়ে দিলাম, 4টা ঘর করে দিলাম। কাজ কি স্যার? কাজ হচ্ছে এখানে যেভাবে অপারেশন আছে, আমি শেষের সাথে প্রথমেরটা ওইভাবে করব। দেখো তো যোগ আছে না, যোগ আছে তো, আর এখানে 1 আছে। নিয়ম হচ্ছে এই যে 3, যেহেতু এখানে 1 আছে, এই 3-এর সাথে 1 গুণ, আর যেহেতু যোগ আছে আগেরটা যোগ, তাহলে 3 একে 3 আর 2 এ 5 হয়ে গেল 5। ঠিক আছে, পরে দেখো তাহলে এটার কাজ হয়ে গেল। এবার পরেরটায় আসে, পরেরটায় কত আছে 2, সবসময় শেষেরটার সাথে আগেরটা, তাহলে 5-এর সাথে 2 গুণ, যেহেতু যোগ আছে তাহলে যোগ, আগেরটা যোগ, তাহলে 5 দুগুণা 10, 10 আর 3-এ হয়ে গেল 13। ঠিক আছে, তাহলে আমার এটার কাজ হয়ে গেল। তারপরে দেখো এবার আবার কত আছে, 1 আছে, তাহলে 13-র সাথে 1 গুণ, যেহেতু যোগ আছে তাহলে আগেরটা যোগ, তাহলে 13 প্লাস 5 18 হয়ে গেল। আবার একই রকম ভাবে 1 আছে, তাহলে 18-র সাথে 1 গুণ, যোগ আছে তাহলে আগেরটা যোগ, তাহলে 18-কে 18, 18 আর 13 গুণ করলে কত হবে 31। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল শেষেরটা ডিভাইডেড বাই তার আগেরটা, অ্যান্সার হয়ে গেল 31/18। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল 31/18। এটাকে যদি তুমি ভেঙে করতে যেতে অনেক বড় হয়ে যেত। স্যার যদি কোনোটাতে বিয়োগ থাকে তাহলে যোগ না করে তখন যেটাতে বিয়োগ থাকবে এখানে বিয়োগ করে দিবে। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের আজকের সেট। ঠিক আছে, পরের দিন আমরা প্র্যাকটিস সেট 6 নিয়ে আসবো, দেখতে থাকো। ঠিক আছে, আর যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, করে দিও, প্রচুর শেয়ার করো, যাতে করে আমরা সিরিজটাকে লম্বা টাইম কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।